এই ভিডিওটি যদি আপনার ফিডে এসে থাকে তার মানে হচ্ছে আপনি বাংলাদেশ স্টক মার্কেট অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ স্পেসিফিক্যালি এখানে একজন বিনিয়োগকারী অথবা এখন পর্যন্ত আপনি আপনার ইন্টারেস্ট ধরে রাখতে পেরেছেন যেখানে আপনি হয়তোবা ফিউচারে ইনভেস্ট করবেন অথবা আপনি অলরেডি ইনভেস্টর এবং প্রতিদিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন নিউজ দেখতে চাচ্ছেন ইউটিউবে অ্যান্ড কংগ্রাচুলেশনস আমরা এরই সাথে আরো একটি বছর পার করেছি পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট স্টক মার্কেটে যেখানে এই দেশের জিডিপির গ্রোথের সাথে আসলে স্টক মার্কেটের গ্রোথের কোনো মিল নেই অ্যান্ড এটা অনেক দেশের বা অনেক জাতির কাছেই হয়তো বা কিছুটা অবাক করার মতো বিষয় যাই হোক তারপরে অনেক আহ, সাহসী বলবো ক্ষুদ্র বিনিয়োগকারী অ্যান্ড টেকনিক্যালি যারা ইনভেস্ট করে অ্যান্ড তার সাথে অজস্র বড় বড় গ্যাম্বলারদেরকে নিয়ে আমাদের এই স্টক মার্কেট আমরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। তাহলে চলুন আমরা একটু দেখে আসি শর্টলি এই বছরে স্পেসিফিকলি ফিসকাল ইয়ার 2024-2025 এই অর্থ বছরে কিভাবে স্টক মার্কেট শেষ করলো অ্যান্ড আজকে মতো যেরকম 30 জুন আজকে ভিডিও যেটা বানাচ্ছি আজকে কিভাবে এই স্টক মার্কেট অর্থ বছর শেষ করলো। হ্যালো এভরিওয়ান, আমি স্টক মার্কেট নুব যেভাবে নামটা সাজেস্ট করে অ্যান্ড আমি অ্যাকচুয়ালি কোনো এক্সপার্ট না বা প্রফেশনাল অ্যানালিস্ট না বা আমার কোনো সার্টিফিকেশন নাই অ্যানালাইসিস করার। আমিও আপনাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে পারেন, বাট আমি একটা লার্নিং কার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি অ্যান্ড এই লার্নিং কার্ভে আমি চাই যে আরো মানুষ আহ, এই জার্নিটা দেখতে পারুক অথবা বিগিনার ফ্রেন্ডলি কন্টেন্ট যারা চান, আহ, যারা হয়তোবা ইতিমধ্যে স্টার্ট করেছেন বিনিয়োগ করা অথবা যারা জাস্ট স্টক মার্কেটের বিভিন্ন নিউজ এক্সপ্লোর করছেন তাদের জন্য হতে পারে এই চ্যানেলের কন্টেন্ট। এখানে আমরা খুবই ক্যাজুয়ালি ডিসকাস করব, কমিউনিটি একটা বিল্ড করার চেষ্টা করব যেখানে আমাদের কন্টেন্টের টোন হবে খুবই অ্যান্ড ভিডিওস গুলো মোস্টলি আনকাট থাকবে। আপনি হয়তো ভিডিওর কন্টেন্ট দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ আনপ্ল্যান্ড অথবা কোনো এডিট ছাড়া যে আমরা ভিডিওটি বানাচ্ছি। যাই হোক, আর চেষ্টা করব প্রত্যেক দিন বলতে এভরি ট্রেডিং ডে লিস্ট পোস্ট করার। ইনিশিয়ালি আমাদের পোস্ট করার যদিও প্ল্যান ছিল 5 থেকে 10 মিনিটের মধ্যে, বাট সিন্স ইউটিউব অ্যালগোরিদম বা ইন জেনারেল ভিউয়ার্সরা পছন্দ করে শর্টার ভিডিওস, তাই ট্রাই করবো শর্টার ভিডিওসে যত ভালো কন্টেন্ট প্রেজেন্ট করা যায় সেটা। আর ট্রাই করবো প্রত্যেক দিনের বড় নিউজগুলো একটু ডিসকাস করার। কয়েকটা পারফরমেন্স স্টক আমরা ঘেটে দেখবো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হোক বা দু একটার পোটেনশিয়াল স্টকের উপর অ্যানালাইসিস হোক। তার সাথে আপনাদের কাউন্টার আর্গুমেন্টস যেগুলা থাকবে। আমার অ্যানালাইসিস অফকোর্স যে মানে ভালো হবে আমি এটা এক্সপেক্ট করি না, বা আমার ওরকম কোনো ক্রেডিবিলিটি নাই যেটা থ্রুতে আমি আপনাকে বলতে পারবো যে এটা সঠিক হবে। বাট একটা হেলদি ডিসকাশন, এরকম একটা এনভায়রনমেন্ট যদি আমরা এই চ্যানেলের ডিসকাশন সেকশনেও করতে পারি সেটা ভালো হবে। এগেইন সাজেস্ট করব কোনো কিছু আমার সাজেশন বা আমার ডিসকাশনের উপর বেস করে আপনারা ইনভেস্টমেন্টে যাবেন না। তারই সাথে আমরা আমাদের ডিসক্লেমারটা দেখে নিই, যেটা হচ্ছে আমি এখানে কাউকে বাই সেল করার জন্য ইনফ্লুয়েন্স করতে চাই না, বা আমি যখনই কোনো শেয়ার বা যে কোনো ধরনের সিচুয়েশন নিয়ে ডিসকাশন করব সেটা কমপ্লিটলি ফর দ্য সেক অফ ডিসকাশন। অ্যান্ড আপনি যখনই কোনো কিছু বাই সেল করবেন অবশ্যই নিজের রিসার্চ করে নেবেন, নিজের ঝুঁকিতে বিনিয়োগ করবেন। অ্যান্ড এই চ্যানেল কোনো ইনভেস্টিং অ্যাডভাইস প্রোভাইড করে না, এটা একদমই ক্লিয়ার করে নিচ্ছি শুরুতে। আর মোটামুটি সব ভিডিওতে আমি ডিসক্লেমার কার্ড রাখার চেষ্টা করব। তাহলে আমরা মুভ করি আমাদের আজকের
প্রথম ভিডিওর প্রথম টপিক এই 2024-2025 অর্থ বছর কেমন গেল ইন স্টক মার্কেট। বাট এটা বলতেই হবে যে হোয়াট এ ইয়ার। আমরা যদি একদম শুরু থেকে যাই, এই বছরটা শুরু হয়েছিল যদি একদম জুলাইয়ের যাই, 2024-এর জুলাই, তখন অলরেডি আমাদের পুঁজিবাজার অনেক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছিল, যেটার একটা বড় রিজন ছিল তখন আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী আছে তার কটূক্তি নিয়ে যে ছাত্রদের একটা আন্দোলন স্টার্ট হয়, অ্যান্ড যখনই আন্দোলনটা প্রপারলি স্টার্ট হয়, দ্যাট ওয়াজ জুলাই 8th, আই থিঙ্ক। ইয়েস, ওখানে যাওয়ার চেষ্টা করি। ও সরি, দিস ইজ জুলাই মান্থ। এখানে যখন আমরা জুলাই মাস স্টার্ট করি, মোটামুটি একটু বাজার রিকভার করার চেষ্টা করছিল। মাত্র 2023-24 অর্থ বছর শেষ হয়েছে and তার সাথে একটু রিকভারি মোডে যাচ্ছিল বাজার। বাট তার মধ্যেই 8 জুলাই থেকে শুরু হয় আমাদের আহ, গণ অভ্যুত্থানের প্রথম প্রথম যেই প্রতিবাদ মিছিল বা শাহবাগের আন্দোলন যাই হোক। বাট তখন আস্তে আস্তে দেশের পরিস্থিতি একটু দুর্বলই হয়ে যায়, অ্যান্ড এত অস্থিতিশীলতার মধ্যে অ্যাকচুয়ালি পুঁজিবাজার ধরে রাখা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এমনিতেই আমাদের অনেক সেনসিটিভ একটা স্টক মার্কেট, অ্যান্ড এর মধ্যে এ ধরনের নিউজ যেটা সরকারের স্টেবিলিটিকে কোয়েশ্চেন করতেছে, সরকারের অস্তিত্ব নাড়া দিয়ে ফেললো। তো সেখানে এরকম ধরনের একটা ড্রপ দেখা খুবই নর্মাল ছিল। অ্যান্ড যখন সরকারের চেঞ্জ হয়, অফকোর্স সবাই ভাবতেছিল যে এবার বড় কিছু একটা হবে, and তার সাথে যে এত বড় একটা টান আমরা দেখতে পেয়েছিলাম স্টক মার্কেটে, সেটা ছিল প্রায় 5,300 থেকে স্টার্ট করে 5,232 থেকে স্টার্ট করে 6,024 পর্যন্ত। কিন্তু এর মধ্যে বের হওয়া শুরু করে একটার পর একটা ঝামেলা, যেটা আমাদেরকে সাজেস্ট করে সিচুয়েশন, সেটা হচ্ছে যে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে যে বিভিন্ন বড় বড় স্ক্যাম হয়েছিল, স্পেশালি এসালামের স্ক্যাম, অ্যান্ড ব্যাংক সেক্টর গুলো কি পরিমাণ করাপ্টেড ছিল ওগুলার উপর বেস করে ওইসব নিউজের ভিত্তিতে আমাদের অ্যাকচুয়ালি স্টক মার্কেট অনেক বেশি ড্রপ করা স্টার্ট করে, অ্যান্ড ড্রপ করতে করতে সেটা এই লেভেলের 4,890 এর যে সাপোর্ট লেভেল ছিল স্ট্রং, সেটাও ধরে রাখতে পারেনি, অ্যান্ড ফাইনালি আরো ড্রপ করতে করতে আমাদের রিসেন্ট যেই লোয়ার লো ক্রিয়েট করেছে 6,015-তে, সরি 4,615-তে, যে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, সেখানে এসে হিট করলো। কিন্তু কিন্তু এর মধ্যে বাজার 2025 সালের শুরু থেকেই একটা কারেকশন মোডে আছে, অ্যান্ড কারেকশন হতে হতে আহ, আমাদের যে একটা ভালো সাপোর্ট লেভেল ছিল 4,801, সেটাও ভেঙে ফেলে, অ্যান্ড ভাঙতে ভাঙতে ফাইনালি 4,616-তে এসে এমন জায়গায় থামে যেটা থেকে আসলে নিচে নামাটা ইভেন আমাদের মতো আনস্টেবল একটা স্টক মার্কেটের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়, যে এর থেকে নিচে আর প্রবাবলি নামা যায় না। সো এরকম লো আমরা দেখতে পেয়েছিলাম 2020 সালের যে স্টক মার্কেট ক্র্যাশ ছিল, যেটা থেকে ফাইনালি 2020-এর লাস্ট হাফ, ফাইনাল হাফে ওরা ঘুরে দাঁড়িয়েছিল। বাট ওই টাইমটা খুবই আনফরচুনেট একটা টাইম ছিল অনেক অনেক ইনভেস্টার্স, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য, যে এত বড় একটা ক্র্যাশ, তাও একটা স্টেবল সরকারের আন্ডারেই।
তখনও আওয়ামী লীগ যে সরে যাবে বা আওয়ামী লীগের যে ফিউচার আনসেফ এরকম কিছু ছিল না। বিভিন্ন নিউজ এন্ড বিভিন্ন প্যানিকের কারণে মার্কেট ড্রপ করে, এন্ড এরকম বড় ড্রপ আমরা 2020-এর পরে ফার্স্ট 2025 এসে দেখলাম, প্রায় 5 বছর পরে। এন্ড ফাইনালি বাজার এমন একটা পয়েন্টে সাপোর্ট নিয়েছে যেখান থেকে আর হোপফুলি আমরা আশা করতেছি না যে এরকম কোনো নিউজ আসুক যেটা দিয়ে হয়তো বা আরো নিচে চলে যেতে পারে। বাট দিস ইজ এ ভেরি solid ground, solid support point for this stock market to move on. এখন আমরা দেখতেছি 4,615 থেকে আস্তে আস্তে আমাদের ভলিউম বৃদ্ধি পেয়েছে, আমাদের লেনদেনের হার বেড়েছে। আমরা এখন লাস্ট কয়েকদিন ধরে 400 কোটির উপর লেনদেন দেখতে পাচ্ছি, যেটা আসলেই একটা রিকভারির সাইন। এন্ড আমি এরকম একটা চ্যানেল ড্র করে রেখেছিলাম, সিন্স এটা একটা চ্যানেল ধরেই এই পর্যন্ত ড্রপ করেছে, তো হোপফুলি আরেকটা চ্যানেলের মধ্য দিয়েই হয়তোবা কিছুটা উপরে উঠবে। সামনে মেজর একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 4,865। সেখান থেকে আজকে অলরেডি একবার পিছে টাচ করে নিচে নেমেছে, এন্ড এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, রেড ক্যান্ডেল। যদিও এটা রেড ক্যান্ডেল, মানে একটা ছোট কারেকশন, আই থিঙ্ক মাইনাস 1 পয়েন্ট সামথিং ছিল আজকের কারেকশন। কিন্তু বাজার শেষের দিকে এসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে, and এটা একটা ভালো সাইন, বিকজ এরকম রেড বাজার, রেড মার্কেটেও হচ্ছে আমরা মাত্র -1.5 অ্যান্ড অলমোস্ট 470 কোটি টাকার মতো লেনদেন করেছি। আমরা যদি একটু আওয়ারলি চার্ট থেকে দেখি তাহলে আরেকটু বেটার আইডিয়া পাওয়া যাবে কিভাবে আমাদের স্টক মার্কেটটা রিসেন্টলি মুভ করছে। তো এভরি আওয়ার্স এর যেই ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা এই চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। সো ফার সো গুড, অ্যান্ড অলরেডি এই পর্যন্ত উঠে 4,797 পর্যন্ত উঠে যেই 4,800 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে সেটা ফেস করেছিল, সেটা ফেস করে কিছুটা ট্রেস ব্যাক করে আবার উপরে ওঠার চেষ্টা করেছে। কিন্তু জুন এন্ডিং কিছু নিউজ যেটা আসছিল যে ইরান আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, ইউএস ইনভলভ হয়ে গেছিল, তো স্বাভাবিক এরকম একটা পরিস্থিতিতে বাজার আসলে নিজেকে ধরে রাখতে পারে না, স্পেশালি আমাদের মতো সেন্সিটিভ বাজার। তারপরও যখন সিচুয়েশন কিছুটা স্টেবল হয়ে যায়, যে ইরানও পাল্টা অ্যাটাক করতেছে, এন্ড আসলে যুদ্ধটা অত দূর গড়াচ্ছিল না যত দূর গড়াবে বলে আমরা ভাবছিলাম, ফাইনালি একটা বড় টান আমরা দেখতে পাই স্টক মার্কেটের মধ্যে। এন্ড ইয়ার এন্ডিং অনেক মানুষ ট্যাক্স রিবেটের জন্য, বড় বড় বিজনেসম্যান যারা, তারা ট্যাক্স থেকে রিবেট পাওয়ার জন্য ইনভেস্ট প্রবাবলি করেছে। হতে পারে এটা স্মার্ট মানি, বাট ফাইনালি আমরা কিছু ভালো সাইন দেখতে পাই, সিন্স আমরা একটা ভালো সাপোর্ট লেভেল টাচ করে এসেছি যেখান থেকে বাজার অ্যাকচুয়ালি উপরের দিকেই উঠার কথা। এন্ড যদি আমরা এই চ্যানেল ধরে যাই, যেটা ধরে গিয়েছে, এন্ড আমরা 4,865 লেভেলের যে রেজিস্ট্যান্স অলরেডি একবার টাচ করে নিচে নেমেছি, কিন্তু আমাদের এখনো লেনদেন, ভলিউম সবকিছুই একটা কনসিস্টেন্ট লেভেলে আছে। এন্ড আজকেও খুব একটা ব্যতিক্রম দেখা যায়নি, ভলিউম হয়েছে, লেনদেনও ঠিকঠাক ছিল। আহ, আমাদের প্রথম আওয়ারেই অলমোস্ট আমরা 100 কোটি হিট করে যাই, যেটা রিসেন্টলি দেখা খুবই ডিফিকাল্ট একটা জিনিস, যে এর মধ্যে আমরা এত লেনদেন দেখতে পারিনি। দিস ইজ এ গুড সাইন। এন্ড বাজার ফাইনাল আওয়ার্সে এসে ঘুরে দাঁড়িয়েছে, যেখানে আমরা -30-20 করে দেখতেছিলাম যে ইন্ডেক্স ফল করতেছিল, বাট আই থিঙ্ক দুপুর 1টার পর থেকে আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, একটা বাইং প্রেসার দেখতে পাই, এন্ড তার সাথে আরএসআই ইন্ডিকেটরও কিন্তু ইন্ডিকেট করতেছে যে বাজার যতটুক কারেকশন করার ওটুক করে ফেলছে অলরেডি। যখন আমরা শুরু করি দিন, তখন
কারেকশন দরকার সেটাই ইন্ডিকেট করতেছিল আরএসআই ইন্ডিকেটর, এন্ড আমাদের যে মুভিং অ্যাভারেজের ইন্ডিকেটর আছে সেটাও ফাইনালি বাজারকে রেডের দিকে নিয়ে যাচ্ছিল, একটু বিয়ারিশ মনে হচ্ছিল। বাট ফাইনালি যখন আমাদের লাস্টের দুইটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই লাস্ট 2 আওয়ার্সে, সেটা থেকে আমরা ইন্ডিকেশন একটা পাই যে মোটামুটি আমরা একটা কারেকশন শেষ করেছি। যদিও কারেকশন প্রপারলি শেষ হতো যদি আমরা এই গ্রাউন্ডটা টাচ করতাম, 4,801 এর যেই লেভেলটা, এটা যদি আমরা জাস্ট টাচ করে আসতে পারতাম তাহলে হয়তোবা মানে আমরা একটা ফুল স্পেকট্রাম দেখতে পারতাম কারেকশনে, দেন এখান থেকে উঠাটা আরো স্ট্রং হতো। বাট সিন্স আমরা সুন্দর দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি গ্রিন, যেটা should be good enough for this market and for our investors to move forward with buying new stocks. I think সামনে আমরা ভালো জিনিসই দেখতে পাবো। তাও সামনে রেজিস্ট্যান্স থেকে যাচ্ছে 4,865 লেভেলে, অ্যান্ড আমার অ্যাটলিস্ট মনে হয় না যে এখানে বাজার আটকে যাবে, আমরা উপরের দিকে যাব হোপফুলি। তার সাথে আমরা একটু দেখে আসি যে আজকের মার্কেট কেমন ছিল। সো বছরের শেষ দিন, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, ইন্স্যুরেন্স এগুলো কয়েকদিন ধরেই ঘুরে ফিরে টপ সেক্টরস ফর বাই গেইনার, অ্যান্ড টপ সেক্টরস বাই ভ্যালু ক্যাটাগরিতে আছে আমাদের ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড, অ্যান্ড তারাই বেশি বেশি ভলিউম করছে। অ্যান্ড টেক্সটাইল সেক্টর একটু নাড়াচাড়া দিয়ে উঠেছে, একটু ভালো করছে। আরো একটা ভালো যেই সেক্টর আমার কাছে মনে হয় সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। খুব জলদি আমার আমার চিন্তা যে লাইফ লাইফ ইন্স্যুরেন্স সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টর ইন জেনারেল অনেক দিন অনেক দিন হয়ে গেছে যে ওরা ওদের দাপটটা দেখাতে পারছে না। মানে 1.5-2 বছর আগেও মানে টানা ইন্স্যুরেন্স বাড়ছিল, লাইফ ইন্স্যুরেন্স বাড়ছিল, অ্যান্ড মোটামুটি ইন্স্যুরেন্স অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ড্রাইভ করতেছিল আমাদের স্টক মার্কেট। অ্যান্ড এখন যেরকম সিচুয়েশন দেখা যাচ্ছে আমাদের স্টক মার্কেটে, মনে হচ্ছে ইন্স্যুরেন্সও ঘুরে দাঁড়াবে। আমরা যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের যেই চার্ট আছে সেটা দেখি, একটু জুম করে নিই ডে এর জন্য চার্ট। এই যে বলা যায় মোটামুটি 2025 সালের এপ্রিলে টুকটাক আমরা গ্রিন ক্যান্ডেলস দেখেছিলাম, কিন্তু এরপর থেকে যে ইন্স্যুরেন্স সেক্টর একটা কন্টিনিউয়াস কারেকশনে গেছে, অ্যান্ড কারেকশনে যেতে যেতে আমাদের স্টক মার্কেটের মতোই এমন এক স্টক ডিএসইএক্স ফুল ইন্ডেক্সের মতোই এমন একটা পর্যায়ে গিয়ে সাপোর্ট নিয়েছে যে এর থেকে নিচে মনে হয় না আর যাওয়া পসিবল। মোটামুটি আমরা যদি একটু মার্ক করে দেখাই, এই লেভেলটাতে আমাদের একটা সাপোর্ট আছে। আরেকটা স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে এই ক্যান্ডেলটা এখানে যেটা শেষ করেছিল সেখানে। এটা কিছুদিনের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, বাট এটা এখন আমাদের জন্য একটা সাপোর্ট। ইন্স্যুরেন্স সেক্টর ইন জেনারেল স্ট্রাগল করছিল টু মুভ আপ, বাট এট দিস মোমেন্ট দেখে যেটা মনে হচ্ছে যে হোপফুলি কারেকশন শেষ হয়ে গেছে, অ্যান্ড আমরা একটা অ্যাকিউমুলেশন জোনের ভিতর দিয়ে যাচ্ছি। দিস ক্যান বি কল্ড অ্যাজ দ্য অ্যাকিউমুলেশন জোন, অ্যান্ড খুব সুন we are hoping for a breakout. Already ইন্স্যুরেন্স নিয়ে একটা বড় নিউজ আছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি যেসব ইন্স্যুরেন্স কোম্পানিজ স্ট্রাগল করতেছে তাদের বিজনেস চালাতে, ওগুলো গভর্নমেন্টের আন্ডারে নিয়ে আসবে। দিস ইজ এ গুড নিউজ, সিন্স গভর্নমেন্টের আন্ডারে আসলে ওদের রেগুলেটরি বডিতে কিছু চেঞ্জ আসবে, অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টরসেও চেঞ্জ আসতে পারে। সো হোপফুলি
এটা ইন্স্যুরেন্সের জন্য গুড নিউজ, অ্যান্ড স্টক মার্কেটেও এর একটু প্রাইস অ্যাকশন দেখা যাবে, অ্যান্ড উই আর হোপিং ফর এ ব্রেকআউট। আস্তে আস্তে ভলিউম বাড়তেছে, অ্যান্ড তারই সাথে অনেকগুলা লাইফ ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি রিসেন্টলি তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে লেটস সে ডেল্টা লাইফ। ডেল্টা লাইফটা আমরা শুরুতেই খুলে রেখেছিলাম, আই ডোন্ট নো ওটা নিয়ে কেন ফার্স্টে ডিসকাস করিনি, বাট লেটস ডু ইট নাও। সো সেম ভাবেই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মতোই অনেক দিন যাবত এটা এমন কারেকশনের ভিতর দিয়ে গেছে, এন্ড এমন একটা স্ট্রং লাইনে এসে সাপোর্ট নিয়েছে যে উই ডোন্ট থিঙ্ক যে এর থেকে নিচেও এই এর মতো ভালো একটা শেয়ার, ফান্ডামেন্টালি খুবই ভালো একটা শেয়ার, এটা এর নিচে যাওয়া উচিত না। 61.9 বা 62 ইস এই জোনে এরা সাপোর্ট নিয়েছে, অ্যান্ড রিসেন্টলি খুব ভালো ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে, ভলিউম হওয়া স্টার্ট করেছে। এর মধ্যে সুন্দর সুন্দর কয়েকটি ক্যান্ডেলও দিয়েছে। আজকে বাজার একটু কারেকশন মোড়ে ছিল, তাই প্রবাবলি একটা ব্রেকআউট দিতে আমরা দেখতে পারি। আর 67.2 তে আই থিঙ্ক, হ্যাঁ 67.2 এই জোনে একটা রেজিস্ট্যান্স আছে, মোটামুটি স্ট্রং রেজিস্ট্যান্সই বলা যায়, যেটা আসলে আহ, এখন এখনো লাইফ ইন্স্যুরেন্স ওইভাবে খেলা শুরু করে নাই, বাট মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। শুরু করলেই আমরা জাস্ট এটার ব্রেকআউট দেখতে পাবো। And আমি খুবই হোপফুল যে ডেল্টা লাইফ অ্যাটলিস্ট একটা ব্রেকআউট দিবেন। এটার গন্তব্য অ্যাকচুয়ালি 70, ফার্স্ট গন্তব্য হওয়া উচিত অ্যাটলিস্ট 76 এই লেভেলে। সো এটা খুবই ভালো একটা শেয়ার। এর আই থিঙ্ক ফান্ডামেন্টালি খুবই স্ট্রং পজিশনে আছে। আই থিঙ্ক ইনস্টিটিউশনাল 23%, স্পন্সর ডিরেক্টরসদের কাছে 41%, 35% পাবলিকের কাছে, অ্যান্ড ইপিএস রেট খুব ভালো। অ্যান্ড ইতিমধ্যে আজকেই এর রেকর্ড ডেট গেল, আমারও ডেল্টা লাইফ আছে। সো 30% এই বছর গত বছরের মতোই পাওয়া যাচ্ছে। 30%, আই থিঙ্ক 2022 সালেও 30% ডিভিডেন্ড দিয়েছেন। খুবই ভালো একটা শেয়ার। আমরা আবারও এটাতে গেট ব্যাক করব when this breaks out, but for now লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকেই একটাই আমরা ডিসকাস করলাম। আরো একটা ডিসকাস করার মতো শেয়ার আমার কাছে যেটা মনে হচ্ছে, সিন্স টেক্সটাইল ইন্ডাস্ট্রি খুব হাইপে আছে, সেটা হচ্ছে লেটস লুক এট দিস ওয়ান। এটার চার্ট দেখেই বোঝা যাচ্ছে যেটা অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডে যাচ্ছে, আহ, একটা চ্যানেল ধরে আগাচ্ছে। অনেক দিন ধরেই স্ট্রাগল করছিল, এখানে প্রাইস অ্যাকশন হচ্ছিল। আই থিঙ্ক গত বছর ডিসেম্বর থেকেই স্ট্রাগল করতেছিল, অনেকগুলা কারেকশন হতে হতে 14.1-এ গিয়ে থাকে, যেটা আই থিঙ্ক এর নিচে এর মধ্যে যাওয়া পসিবল না। কারণ টু বি রিয়েল, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে এখনো খারাপ করার মতো সিচুয়েশন আসেনি, স্টক এক্সচেঞ্জ যতই বাজে সময়ের ভিতর দিয়ে যাক। বাট এই একটা স্টক, এটা নিয়ে আমি বেশ আশাবাদী, যদিও ফান্ডামেন্টালি যে খুব বেশি স্ট্রং সেটা আমি বলবো না। এখানে আহ, এটার হাফ অফ দ্য শেয়ারস স্পন্সর ডিরেক্টরসদের কাছে, পাবলিকের কাছে অনলি 16.69% shares, and mostly institutional investment 25% এর মতো, and foreign investment I think 6%। এর পাশাপাশি ডিভিডেন্ড রেগুলার দিচ্ছে, 2024 সালে 1% ডিভিডেন্ড দিয়েছে, যেটা একটা আহ, সমালোচনা ক্রিয়েট করে, বাট স্টক ওয়াইজ ফান্ডামেন্টালি খুব বেশি খারাপ এটা কেউ বলতে পারবে না। আমার মতে এটা একটা ভালো জোনই আছে, অ্যান্ড এইখানের আমরা আপ ট্রেন্ডটা দেখি অনেক দিন, একটা আপ ট্রেন্ডের ভিতর দিয়ে গিয়ে, যেটা 18.5-এ একটা রেজিস্ট্যান্স ফেস করে, এন্ড তারপর থেকে আবারও সেই কারেকশন মোডে ব্যাক করে কারেকশন হতে হতে, এন্ড আগের বারের যেটা রেজিস্ট্যান্স ছিল 15
পয়েন্ট সামথিং সেখানে এসে সাপোর্ট নেয়। এন্ড এটাই মানে তথাকথিত যেই পুঁজিবাজারের ফর্মুলাস আছে বা আহ, যেভাবে চলে আসছে যেটা প্যাটার্ন, যে যেটা এক সময়ের বড় রেজিস্ট্যান্স সেটা আলটিমেটলি একটা টাইমে গিয়ে সাপোর্ট হবে, বড় সাপোর্ট হবে, বড় রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু যখন ব্রেকআউট দেয় পরে এটা বড় সাপোর্ট। এখানে এসে 15 এর আশেপাশে যখন ঘোরাঘুরি করছে 15.2 থেকে 16.7 পর্যন্ত ইনফ্যাক্ট একুমুলেট করেছে অনেকদিন ধরে, শেয়ার বেচা কেনার উপর দিয়ে যাচ্ছিল, ছোট ছোট ভলিউম, বাট শেয়ার কেনা হচ্ছিল অনেক। যারা বড় পার্টি প্রবাবলি তারা শেয়ার গুলা কিনেছে এর মধ্যে, এন্ড এরই মধ্যে আমরা দেখলাম যে 16.6 এ যেই একটা অ্যাকুমুলেশন জোনের বাউন্ডারি ছিল সেটাকে পার করে অলরেডি আমরা 17.4 এইসব জোন পার করে ফাইনালি আমরা যে 18.5 এ একটা রেজিস্ট্যান্স আগে ফেস করেছিল সেটাকে চেস করছি। অ্যান্ড খুব ভালো একটা নিউজ হচ্ছে যে এটার এখন অলরেডি অনেক লেনদেন হচ্ছে and অনেক অনেক ভলিউম হচ্ছে। আশা করি এখানে যেরকম ভলিউম ছিল এর থেকে বেশি ভলিউম আমরা সামনে দেখতে পাবো। খুব সুন্দর একটা স্ট্রং একটা ক্যান্ডেল হয়েছে আজকে এই এর ভিতর দিয়েও, একটা কারেকশনের বাজারের ভিতর দিয়েও। অ্যান্ড এর সাথে আহ, যে 18.5 এর যে রেজিস্ট্যান্স সেটাকে খুব স্ট্রং একটা ধাক্কা দিয়েছে। আমরা যদি একটু আওয়ারলিতে দেখি, আওয়ারলি চার্টেও লাস্টের দিকে এসে অনেক, অফকোর্স সামনের দিকে একটু রেড ছিল because of all the corrections that was happening in stock exchange overall broad index এ, but অনেক স্ট্রং একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে লাস্টের 2 আওয়ার্সে এসে অনেক লেনদেন হয়েছে। এন্ড এটা একটা ক্লিয়ার সিগন্যাল দিচ্ছে সামনে ব্রেকআউটের দিকে। ব্রেকআউট দিলে আই থিংক আই থিংক আমি বাকিদের কথা জানি না, বাট 19.3 পর্যন্ত একটা টান আসার চান্সেস আছে। এন্ড দিস দিস লুকস ভেরি গুড। এন্ড হোপফুলি এটা দিয়ে আমরা সামনে আরো আগাতে পারবো in case 18.5 becomes another support for this one. তো এই ছিল আমাদের আসলে দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা, যে টেক্সটাইল অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স। ওভারঅল টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখন ভালো করছে। অ্যান্ড দেখুন একটা চ্যানেলের ভিতর দিয়ে যাচ্ছে যেটা হচ্ছে হরাইজন্টাল চ্যানেল, প্যারালাল চ্যানেল যদি আমরা একটা ড্র করি ভাবে, এই চ্যানেলের ভিতর দিয়ে যাচ্ছে। হোপফুলি আমরা সামনে আরো দেখতে পাবো। একটু কারেকশন তো হবেই, বাজারও কারেকশনের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু ওভারঅল টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাই একটা আপ ট্রেন্ডে আছে ইন স্টক মার্কেট। এন্ড আশা করি আরো স্টক মার্কেটের যেসব শেয়ারস আছে ওগুলা এর মধ্যে ভালো পারফর্ম করবে। লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স এগুলোও এর মধ্যে বাড়ার চান্সেস খুব ভালো, খুব ভালো পজিশনে আছে বা সামনে এগিয়ে যাওয়ার জন্য। সো আজকে প্রবলি এর মধ্যেই শেষ করতে হবে, বাট সামনের দিনগুলোতে সিন্স আজকে বছরের প্রথম দিন এন্ড এইভাবেই আমার প্ল্যান করা ছিল যে জুলাইয়ের ফার্স্ট ডেট 2025-26 এই ফিসকাল ইয়ারের জন্য আমরা ভিডিওস বানানো স্টার্ট করবো। হোপফুলি এভরি ট্রেডিং ডেতেই আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার, বাট যদি কখনো মিস হয়, অফকোর্স কোনো মানুষের প্ল্যান স্ট্যান্স থাকে, প্রোগ্রামস থাকে যেগুলোর কারণে মিস হতে পারে, বাট আমার অরিজিনাল প্ল্যান এভরিডে ভিডিও দেওয়ার। তো আবার আরেকটা ভিডিওতে দেখা হবে, তখন আমরা হয়তোবা আরো কিছু অ্যাসপেক্টস নিয়ে কথা বলবো যেটা 2025-26 ফিসকাল ইয়ারের জন্য ইম্পর্টেন্ট হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও ছিল এটি, অ্যান্ড হোপফুলি ডেইলি ভিডিও দিতে থাকলে ইউটিউব চ্যানেল গ্রো করবে। অ্যান্ড সেটার জন্য যেটা একদম ট্রেডিশনাল আউটরো সব চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড হোপফুলি ওগুলা
মোটিভেট করবে আমাকে সামনে আরো ভিডিওস বানানোর জন্য। বাট ফর নাও, থ্যাংক ইউ যদি একটু পর্যন্ত দেখে থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।